পোর্টফোলিওতে দেখতে পাচ্ছি বড় লস। আবারও লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট 0.57% কারেক্ট করেছে। তাহলে এইরকম কারেকশন কি চলতেই থাকবে? আবারও আমরা কি সেই সেপ্টেম্বর মাসে ফিরে গেলাম? মার্কেট আবারও কি আগের মতো ফল করতে লেগেছে? সব কি এবার সেল করে দেওয়ার টাইম চলে এসেছে? চারিদিকে যা গ্লোবাল টেনশন দেখতে পাচ্ছি, কি করব এখন? এই প্রশ্ন সবার মনে ঘোরাঘুরি করছে। আর লাস্ট 2 সপ্তাহ ধরে মার্কেট যেভাবে ফল করছে তাতে মনে হচ্ছে যেন যা প্রফিট রয়েছে ওগুলো নিয়ে এবার বেরিয়ে আসি, কিংবা যাকে লস যেন আর না করি। যেভাবে সেপ্টেম্বর মাসে দেখেছিলাম যে মার্কেট যেভাবে পড়তে লেগেছিল, আবার মনে হচ্ছে সেই ধরনের পতনে শুরু হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে আবারও বলবো যে টেনশনের কিছুই নেই। আপনি আমাকে আবারও বলবেন যে এই মার্কেট পড়ছে আর তুই এসে বলছিস টেনশনের কিছু নেই। আগের সপ্তাহে বললে টেনশনের কিছু নেই, তারপরে মার্কেট পড়ে গেল। আবার এই সপ্তাহে বলছিস টেনশনের কিছু নেই, আবার মার্কেট পড়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের সিচুয়েশন কি হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, আমিও ইনভেস্টেড রয়েছি মার্কেটের মধ্যে। আপনিও পোর্টফোলিওতে যেমন লস দেখতে পাচ্ছেন, আমিও লস দেখতে পাচ্ছি। আর আপনার ইনভেস্টমেন্ট যদি স্মল ক্যাপ, মিড ক্যাপ বা মাইক্রো ক্যাপের মধ্যে থাকে, তাহলে তো আপনি আরও বেশি বড় পরিমাণ লস আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই লস দেখে এত ভয় পাওয়ার কিছু নেই, এত ঘাবড়ানোর কিছু নেই। আমি আপনাদের সাথে যেমন আগের সপ্তাহে দেখিয়েছিলাম ডেটা, সেটা আমি এই সপ্তাহেও শেয়ার করব। অ্যাকচুয়ালি এরকমভাবে মার্কেটে সেলিং চলছে শুধুমাত্র এফআইআই কারণে। এফআইআইরা মার্কেটের রেগুলার বেসিসে সেলিং করছে। এফআইআই সেলিং বন্ধ হওয়া খুব বেশি প্রয়োজন। দেখুন, ডিআইআই মার্কেটকে সাপোর্ট করার চেষ্টা করছে, কিন্তু এফআইআই যদি এইভাবে সেল করতে থাকে তাহলে একটা টাইম ডিআইআই আর সাপোর্ট করতে পারবে না, তখন মার্কেটের ফল আমরা দেখতে পারি। আর আমি আপনার সাথে বলেছিলাম যে ইউএস মার্কেটে যেমন ফল করবে, ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু আমরা ফল দেখতে পারি। এক্স্যাক্টলি সেম ঘটনায় আমরা ঘটতে দেখতে পাচ্ছি। আর এদিকে বিটকয়েনের দাম বেড়েই যাচ্ছে, ক্রিপ্টোকারেন্সি সব বাড়ছে। কেন? কারণ ইউএসের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা বিল পাস করা হয়েছে। সেখানে ক্রিপ্টোকারেন্সি যেন বাকি স্টেবল মানির মতোই সামঞ্জস্যপূর্ণ থাকে, বা এটাকেও মানুষ একটা অ্যাসেট বলে মনে করে, সেই নিয়ে এই বিলটা পাস করা হয়েছে, যার জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ভালো হচ্ছে। খুব বেশি বাড়ছে ক্রিপ্টো মার্কেট। আর চিন্তা নেই, আমি সব কিছু চার্টের মধ্যে আপনাদেরকে দেখাবো। আর এদিকে ওভারঅল মার্কেটের মধ্যে রেজাল্ট সিজন চলছে। রেজাল্ট খুব একটা ভালো করছে না কোম্পানি। রিসেন্টলি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টিসিএস এর রেজাল্ট খারাপ হয়েছে, অনেকটা বেশি পরিমাণ পড়ে গেছিলো টিসিএস। আর এই লাস্ট সিজনে অ্যাক্সিস ব্যাংক রেজাল্ট পাবলিশ করেছে, যেখানে 4% তার প্রফিট ডিক্লাইন হয়েছে। এই জন্য তার স্টক লাস্ট 2 দিনে 7%-এর বেশি কারেক্ট করে গেছে। তো এই ধরনের সিচুয়েশন এখন চলছে। আর বড় বড় দিগ্গজ কোম্পানিরা যেহেতু কারেক্ট করছে, যেমন আইটি কোম্পানি থেকে কারেক্ট করলো, তারপর আমরা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি থেকে অ্যাক্সিস ব্যাংক যেমন কারেক্ট করলো, এই কারণে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে প্রেসার রয়েছে। নিফটি ব্যাংকেও দেখবেন অনেকটা পরিমাণ ফল করেছে। তো চলুন আমরা চার্টে গিয়ে এই সমস্ত বিষয় ইন ডেপথ আমরা ডিসকাস করি। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের সাথে। আপনারা দেখছি যে রেগুলার বেসিসে ভিডিও দেখছেন, লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই একদমই দেরি করবেন না, সাবস্ক্রাইব করে নিন। আপনার সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর আপনারাও যদি চান যে এভাবেই আমি উইকলি মার্কেট আপডেট দিই, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এটা আমাকে মোটিভেশন দেয়। দেখুন, আপনারা যদি ইন্ডিয়া ভিক্স চার্ট ওপেন করে নিই, ইন্ডিয়া ভিক্স মার্কেটের ভোলাটিলিটিকে ইন্ডিকেট করে। এবার ইন্ডিয়া ভিক্স লাস্ট ট্রেডিং সেশনে 1.33% পজিটিভে ক্লোজ দিয়েছে। এবার ইন্ডিয়া ভিক্স বাড়ছে। আমি আপনাদেরকে বলেছি যে ইন্ডিয়া ভিক্স যদি রেগুলার বেসিসে বাড়ে তাহলে সেটা মার্কেটের জন্য খুব বেশি ভালো নয়, মার্কেটের ভোলাটিলিটি বাড়বে। কিন্তু তাও সেটা 11-এর মধ্যে রয়েছে, 12 থেকে 15-এর মধ্যে বা 11-এর মধ্যেও যদি থাকে, 11, 12, 15-র নিচে যদি থাকে, তাহলে খুব একটা খারাপ বলা হয় না। ইন্ডিয়াক্স ঠিকঠাকই রয়েছে এরকম মনে করা হয়। তো এখন অবধি খুব বেশি বাড়েনি, মানে স্পাইক করলে প্রবলেম, তো স্পাইক খুব বেশি এখন অবধি হয়নি। কিন্তু একটু লোকেরা ভয় পাচ্ছে, তাদের ইন্ডিয়া উইক্সের মধ্যে আমরা এরকম আপ ডাউন দেখতে পাচ্ছি। ইন্ডিয়া উইক্স মোটামুটি 9 নেমে গেছিলো, তারপর আবার বেড়েছে, তারপরে 11-তে ক্লোজিং দিয়েছে। তো এরকম ইন্ডিয়া উইক্সটাই চলছে, কিন্তু এখন অবধি ভয় পাওয়ার মতো সিচুয়েশন আসেনি। আর যদি ভয় পাওয়ার মতো সিচুয়েশন আসে, সেটার প্রথম রিয়াকশন ইন্ডিয়া উইক্সের মধ্যে আপনি দেখতে পারবেন। তখন দেখবেন ইন্ডিয়া উইক্স 20 পার হয়ে গেছে। আর 20 পার হয়ে গেছে মানে তখন মার্কেটের মধ্যে প্যানিক আসতে চলেছে। আর নিফটি চার্ট যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তো দেখুন লাস্ট ট্রেডিং সেশনে নিফটি আবারও ফল করেছে, -0.57% ফল হয়ে গেছে। এবার আমি বলেছিলাম যে এই বক্সের মধ্যে নিফটি আবার ঘুরে চলে আসছে। এখানে ব্রেকআউট দিয়েছিল এই বক্স থেকে, তো এই বক্স থেকে ব্রেকআউট দেওয়ার পর নিফটি কিন্তু আবার কনসলিডেট করে ফাইনালি ফল করে। লাস্ট ট্রেডিং সেশনে আমি বলেছিলাম লাস্ট উইকে যে -81% ফল করেছে, সেখানে আবার কিছুটা কনসলিডেট করে ফল। এবার আমরা একটা স্ট্রাকচার নিফটির মধ্যে দেখতে পাচ্ছি, নিফটি লোয়ার লো ফরমেশন ক্রিয়েট করছে। দেখুন এখানে একটা লো বানালো, আবার একটু উঠলো, আবার নেক্সট লোটা এই লোয়ের থেকে অনেক নিচে, তারপর আবার একটু ওঠার চেষ্টা করলো, আবার কিন্তু তার পরের লো মানে এই লেভেলটাকে ব্রেক করে দিল। তো নিফটি কিন্তু লোয়ার লো, এরকম লোয়ার লো ফরমেশনে নিফটি যাচ্ছে। লোয়ার লো ফরমেশন কিন্তু মার্কেটের জন্য খুব একটা পজিটিভ সাইন একদমই নয়। তো বিষয় হচ্ছে এখন শর্ট টার্ম বেসিসে একটু প্যানিক সিচুয়েশন রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এই বক্স প্যাটার্ন, ডারভাস বক্স থিওরি অনুযায়ী এই বক্সের মিডলটা ফলো করুন। এই মিডল থেকে কি মার্কেট বাউন্স ব্যাক করছে সেটা আপনি খুব ভালো করে লক্ষ্য করুন। আর আমি যদি এই চার্টের মধ্যে আমি যদি ইএমএগুলো লাগিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে 50 EM-এর কাছে কিন্তু নিফটি রয়েছে। মানে 50 EM-এ সবসময় মার্কেটকে হাইয়েস্ট লেভেলে সাপোর্ট প্রোভাইড করে। তো 50 EM-এতে বিশেষ নজর রাখুন, 50 EM-এর সাপোর্ট লেভেলেই রয়েছে। আর মার্কেটে যেটা ডারভাস বক্স থিওরি আমি লাস্ট উইকে আলোচনা করেছিলাম, সেটাও কিন্তু ওই একই লেভেলে পড়ছে যেখানে 50 EM-এ রয়েছে।
তো 50M এর কাছ থেকে মার্কেট কি আবার বাউন্স ব্যাক করছে কিনা এটা লক্ষ্য করুন। যদি বাউন্স ব্যাক করে মার্কেটের জন্য পজিটিভ, কিন্তু বাউন্স ব্যাক করে তাকে এই বক্স থেকে বেরোতেই হবে। এই বক্স থেকে যতক্ষণ না নিফটি বেরোচ্ছে ততক্ষণ নিফটির জন্য এই কনসলিডেশন ফেজ চলতে থাকবে, কিন্তু এই মিডল লেভেলটা যেন ভেঙে নিচে না যায়। যদিও ভেঙে গেলে এখানে 100 এর সাপোর্ট রয়েছে, কিন্তু আমরা তাও 50M কে বিশেষ করে না, যদিও 50M ভাঙলে আমরা মার্কেটের মধ্যে একটু কশাস সেন্স রাখতে পারি যে না এবার একটু কশাস হতে হবে, এবার একটু যেই আমাদের মাইক্রো ক্যাপের মধ্যে বা স্মল ক্যাপের মধ্যে এক্সপোজার রয়েছে, যেখানে প্রফিট আছে সেখানে ছোটো ছোটো প্রফিট বুক করা যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সেই সিচুয়েশন নেই। এবার এটা বলবে যে সোমবারের ট্রেডিং সিজন কি এটা বলছে, সেটা আমাদের মার্কেটকে ইন্ডিকেট করবে। এবার যেহেতু অ্যাক্সিস ব্যাঙ্কও খুব বেশি ফল করেছে, আর অ্যাক্সিস ব্যাঙ্ক একটা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির দিগ্গজ ব্যাঙ্ক, তো ব্যাঙ্কের ইন্ডাস্ট্রির রেজাল্ট যেহেতু খারাপ আসছে, তাই দেখুন লাস্ট সেশনে নিফটি ব্যাঙ্ক মোটামুটি -96% নেগেটিভে ক্লোজ দিয়েছে, মানে প্রায় 1%-এর কাছে নেগেটিভে ক্লোজ দিয়েছে। আর আমি যদি এখানে একটা বক্স ড্র করি তাহলে দেখবেন যে এই বক্সের মধ্যেই ঘোরাঘুরি করছিল, কিন্তু এই বক্সটাকে এই যে লাস্ট সিজনের ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু এই বক্সের নিচে ক্লোজিং দিয়েছে। মানে সাপোর্ট লেভেল যদি আমি বলি, যেখানে সাপোর্ট লেভেল ছিল ব্যাঙ্ক নিফটির, সেই সাপোর্ট লেভেলের নিচে কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। কিন্তু এটাও 50M এর কাছেই রয়েছে, তো 50M এর কাছে বিশেষ নজর দিন। 50M তে এখন নিফটিও রয়েছে, ব্যাঙ্ক নিফটিও 50M এর খুব কাছে রয়েছে। আর মনে রাখবেন নিফটিকে বাড়তে গেলে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট চাই। ব্যাঙ্ক নিফটি পড়েই গেল নিফটি বাড়লো না, এরকম হতে পারে না, কারণ নিফটির মধ্যে অধিকাংশ ওয়েটেজ রয়েছে ব্যাঙ্ক নিফটির, মানে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির ওয়েটেজ রয়েছে, তাই বিশেষ নজর আমাদের ব্যাঙ্ক নিফটিতে দিতে হবে। তো নেক্সট উইকের জন্য আমরা একটা ইন্ডাস্ট্রির সবথেকে বেশি নজর দেবো, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এবার হ্যাঁ, একটা প্রশ্ন আসবে যে সুইং ট্রেডিং, আগের সপ্তাহে তো বলেছিলাম সুইং ট্রেডিং করার কোনো অপরচুনিটি নেই, দেখলেন যেমন বলেছিলাম কোনো অপরচুনিটি পাননি। আর যদি জোর করে অপরচুনিটি খুঁজেওছেন তাহলে স্টপ লস হিট হয়েছে। ঠিক বলছে কিনা আপনিই বলুন, কমেন্টে লিখুন যে সুইং ট্রেডিংয়ের কীরকম অপরচুনিটি আপনি পেয়েছেন বা জোর করে সুইং ট্রেডিং করেছেন কিনা। আশা করছি যারা আমার ভিডিও রেগুলার ফলো করছেন তারা জোর করে সুইং ট্রেডিং অবশ্যই করবেন না, তো তারা আগে থেকেই কনসাস ছিলেন। তো গত সপ্তাহে আমরা ইন্ডিকেশন দিয়ে দিয়েছি যে সুইং ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি নেই। আর এই সপ্তাহে আমি বলবো যে এখন ফলো করুন যে 50M কে মার্কেট ব্রেক করছে কিনা। আমার অ্যানালিসিস এটা বলছে যে 50M থেকে মার্কেটের একবার বাউন্স হওয়ার উচিত। এবার তার জন্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে ফোকাস করুন, কিন্তু সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি এই মুহূর্তে একদম নেই। সুইং ট্রেডিং একদমই করতে যাবেন না এখন। সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি যখন আবার আসবে আমি আপনাদেরকে যথাসময়ে ভিডিও বানিয়ে অবশ্যই বলে দেবো, কোনো চিন্তা নেই, আমি আছি আপনার সাথে। আর এদিকে যদি গ্লোবাল মার্কেট দেখেন তাহলে দেখুন ওই ডাউ জোন্স এখনও অবধি সেই রেজিস্ট্যান্স লেভেল পার করতে পারেনি। আমি বলেছিলাম যে ডাউ জোন্স থেকে যদি ফল করে তাই নিফটি ফল করবে, এটা গত 2 সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম। তো সেম ঘটনায় ঘটলো, ডাউ জোন্স ফল করেছে, কিন্তু ডাউ জোন্স একটা লেভেলে কনসলিডেট করছে, এটার উপরে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে নিফটি কিন্তু ব্রেকআউট দেবে। তো এখন গ্লোবাল মার্কেটও কিন্তু নিফটিকে সাপোর্ট করবে, কারণ গ্লোবাল সেন্সকে পজিটিভ হতে হবে আর আর্নিংস ভালো আসতে হবে। আর্নিংস ভালো আসলে কোনো প্রবলেমই নেই। আর যেহেতু মার্কেটে প্যানিক আসছে, দেখুন গোল্ডের অবস্থা এখন দেখুন। গোল্ড কিন্তু যেহেতু গোল্ড নিচের দিকে কনসলিডেট করছিল, লোয়ার লো ফরমেশন করছিল গোল্ডের মধ্যে, কিন্তু গোল্ড দেখুন আবার সেই আগের পজিশনে পৌঁছে গেছে, মানে কনসলিডেশন ফেজে রয়েছে, খুব ভালো লেভেলে গোল্ড রয়েছে। গোল্ড আবার 97,000 লেভেলে পৌঁছে গেছে। তো গোল্ড যতক্ষণ না একটু নিচে পড়ছে না ততক্ষণ নিফটিতে খুব বেশি সাপোর্ট নেই। আর গোল্ড কনসলিডেট করতে পারে, আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটো সিচুয়েশন হতে পারে, হয় গোল্ড কনসলিডেট করবে আর নয় গোল্ড নিচে পড়বে, তখন মার্কেট ভালো পারফর্ম করবে। কিন্তু গোল্ডও বাড়বে মার্কেটও বাড়বে এরকম সিচুয়েশন খুব কম পাওয়া যায়। দেখুন হতেও পারে কিন্তু খুব কম পাওয়া যায়, কারণ গোল্ডে যদি ভালো ইনভেস্টমেন্ট পাওয়া যায় তাহলে কেন ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করবে। সো গোল্ডের ইল্ড একটু যদি কমে তাহলে মার্কেট সাপোর্ট পাবে। আর বিটকয়েন যদি দেখেন, বিটকয়েনে যেহেতু ইউএস মার্কেটের মধ্যে বিটকয়েনের রুল নিয়ে এসছে, তো বিটকয়েন যদি দেখেন বিটকয়েন দারুণভাবে বাড়ছে। আর আমি এই লেভেলে আপনাদেরকে বলেছিলাম সুইং ট্রেডিংয়ের জন্য, তো যারা সুইং ট্রেডিং করেছেন তারা যদি টপেও প্রফিট বুক করে থাকেন অনেক বেশি প্রফিট করবেন। আর এখানে সুইং ট্রেডিংয়ের ভালো অপরচুনিটি ছিল, যারা নিয়েছেন তারা খুব ভালো বেনিফিট পেয়েছেন। বিটকয়েন তো হলো, আমরা যদি ইথেরিয়ামের চার্ট ওপেন করে নিই সেটাও দেখবো কয়েকদিন ধরে এটা কনসিস্টেন্টলি বাড়ছে। আপনি যদি লাস্ট এই 10-12 দিন দেখেন, 10-12 দিনের মধ্যে রিটার্ন কত দিয়েছে জানেন? 10-12 দিনের মধ্যে মোটামুটি 30% ইথেরিয়াম রিটার্ন দিয়ে দিয়েছে। মানে বিটকয়েন রিটার্ন দিয়েছে, ইথেরিয়াম তার থেকে বেশি পরিমাণ রিটার্ন দিয়েছে। আর আপনি অন্যান্য কোনো ছোটো কয়েনে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন যেগুলো খুব বেশি পপুলার নয়, সেখানে তো 50-60% অব্দি রিটার্ন দিয়েছে। তো এখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে একদম বুম চলছে, মানে যেখানে ইকুইটি মার্কেটে কোনো রিটার্ন নেই, কিছুই আসছে না, ইকুইটি মার্কেটে লোকেরা চিন্তায় আছে কী করবো কী না করবো, সেখানে ক্রিপ্টো মার্কেট দারুণ পারফর্ম করছে। তো যারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট এখনও অবধি করেন না বা করেননি তাদেরকে বলবো যে ক্রিপ্টোর দিকেও একটু মন দিন। ক্রিপ্টো একটা অ্যাসেট ক্লাসের মধ্যে পড়ছে। ভারত সরকার ক্রিপ্টোকে বিশেষ অ্যাসেট ক্লাস মানে না, শুধু ট্যাক্স চাপায় তার উপর, কিন্তু বাকি যারা উন্নত দেশ রয়েছে তারা ক্রিপ্টো মার্কেটের মধ্যেও রেগুলেশন নিয়ে আসছে। ভারতেরও উচিত একটা রেগুলেশন নিয়ে আসা। ভারতের প্রবলেম হচ্ছে ভারত যেই জিনিসটা বোঝে না সেই জিনিসটার উপর ট্যাক্স চাপিয়ে দেয়। যদি দেখে যে লোকেরা বেশি ইনকাম করছে তো ট্যাক্স চাপায়, ট্যাক্স চাপিয়ে তারা ইনকাম করে। কিন্তু সেটাকে যে একটা রেগুলেশনের মধ্যে আনলে যে দেশের মধ্যে আরও একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি মানুষ পাবে, সেটা ভারত সরকার বোঝে কি না বোঝে এটা নিয়ে আমিও একটু কনফিউজ। তো ভারত সরকারের উচিত ইউএসের মতো আমাদেরও ক্রিপ্টোর একটা প্রপার লিগাল টার্ম নিয়ে আসা বা প্রপার লিগাল বিল নিয়ে আসা, যেখানে ক্রিপ্টো মার্কেটে মানুষ যখন ইনভেস্টমেন্ট করবে তারাও একটা স্টেবিলিটি পাবে। কারণ ক্রিপ্টো মার্কেট খুব আনস্টেবল হয়, খুব বাড়ে খুব পড়ে।
তো এই জিনিসটা যেন না হয় তার জন্য একটা নিয়ম অবশ্যই আসা দরকার। যদি আপনারাও আমার সাথে সহমত হন তাহলে অবশ্যই বলবেন। আর এই মুহূর্তে ইন্ডিয়ার কন্ডিশন খারাপ হওয়ার আরেকটাও রিজন রয়েছে, সেটা হচ্ছে রুপি টু ডলার রেশিও। রুপি টু ডলারে কী হচ্ছে দেখুন, যে ইউএস এখানে দেখুন রুপির প্রাইস বাড়ছে, মানে এখানে দেখবেন 86, মানে $1 86 রুপিস হয়ে গেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে আবার পজিটিভ মানে কিন্তু পজিটিভ নয়, মানে এটা আবার অনেকে উল্টো বুঝতে পারবেন। ব্যাপার হচ্ছে যে রুপিসের দাম যত ফল করবে তত আমাদের মার্কেটের জন্য ভালো, আর রুপিসের দামের অ্যামাউন্ট যত বাড়বে তত খারাপ। মানে এখানে ভাবুন যে $1 আমরা 86 রুপিস পাচ্ছি, মানে $1 ইজ ইকুয়াল টু 86 টাকা, যেটা খুব একটা ভালো নয়, কিন্তু ভালো সাইন একদমই নয়। আর যদি এটার দামটা কমে, ধরুন $1 ইকুয়াল টু 70 টাকা হয়ে গেল, তার মানে মার্কেটের মধ্যে স্ট্রেংথ বেশি আসবে, মার্কেটের মধ্যে লোকেরা ইনভেস্টমেন্টও বেশি করবে। তাই এটাকে বলা হয় যে ডলারের তুলনায় আমাদের রুপিসের দাম পড়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি উল্টো হয়, যদি রুপিসটা কমতে লাগে, মানে ধরুন 86 জায়গায় 85 হয়ে গেল, 83 হয়ে গেল, তখন বুঝতে হবে যে আমাদের রুপিসের স্ট্রেংথ বাড়ছে, ডলারের তুলনায় রুপিসের স্ট্রেংথ কী। তো এখানে যখন বাড়বে তখন বুঝবেন এটা খুব নেগেটিভ, আর এখানে যদি কমে তাহলে বুঝবেন এটা পজিটিভ। তো যখন কমেছিল তখন আমাদের রুপিস স্ট্রেংথ বেড়েছিল এবং ডলার উইক হয়েছিল, কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি না, এটা দেখছে ডলার স্ট্রং হচ্ছে, রুপিস উইক হয়ে যাচ্ছে। তো এটা একটা সিচুয়েশন মার্কেটের মধ্যে ফল হওয়ার। আর আপনি যদি ক্রুড অয়েলের প্রাইস দেখেন, তো লাস্ট দুটো সিজনে ক্রুড অয়েলের দাম কিন্তু বেড়েছে, $68 হয়ে গেছে ক্রুড অয়েলের প্রাইস। তো ক্রুড অয়েলের দাম কিন্তু বাড়লে মার্কেটের জন্য সেটাও খারাপ, যেমন গোল্ডের দাম বাড়লে খারাপ, সেরকম ক্রুড অয়েলের দামও খারাপ। ক্রুড অয়েল ডাইরেক্ট ইকোনমির উপর ইম্প্যাক্ট ফেলে, তো আমাদের ইকোনমিকে স্টেবিলিটি দেওয়ার জন্য কিন্তু ক্রুড অয়েলকে স্টেবল থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। যদিও খুব বেশি বেড়ে যায়নি, কিন্তু যেহেতু বাড়ছে তা আপনার সাথে এই বিষয়টা ডিসকাস করলাম। লক্ষ্য রাখবেন যে $68 খুব বেশি না যায়, মানে $70 নিচে থাকলে খুব বেটার, আর যদি না থাকে তাহলে একটু প্রবলেম আসতে পারে মার্কেটের মধ্যে, ভোলাটিলিটি দেখতে পারি, ইন্ডিয়া উইক্স বেড়ে যাবে, এই ধরনের সিচুয়েশন হবে। আর যারা স্টক মার্কেটের মধ্যে নতুন রয়েছেন, এখনও জানেন না যে ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয়, তাদেরকে বলবো যে ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমি পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, তো আপনাকে আমি রেকমেন্ড করি অ্যাঞ্জেল ওয়ান। আরও একটা জিনিস বলবো, যারা অ্যাকাউন্ট ওপেন করছেন তারা অবশ্যই অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আপনারা যারা ইনভেস্টমেন্ট করছেন না, শুধু ভিডিও দেখছেন, তারা ইনভেস্টমেন্ট করতেও মনে থাকবে না, আর আপনি কিন্তু ভিডিওই দেখতে থাকবেন, ইনভেস্টমেন্টের অপরচুনিটি কখনোই আসবে না। এই অপরচুনিটির জন্য ওয়েট করেন না, অপরচুনিটি অলওয়েজ হচ্ছে গুড অপরচুনিটি। তাই ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। যদি আপনি স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চান বা এসআইপি এর থ্রু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, সেটাও আপনি অ্যাঞ্জেল ওয়ান থেকে করতে পারেন। তাই অ্যাকাউন্ট ওপেন করে রেখে দিয়েন না, ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, জার্নি স্টার্ট করুন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেশন দেওয়া যে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। যে কারণে আমি আপনাদেরকে বলছি যে জলদি যান, অ্যাকাউন্ট ওপেন করে আজই শুরু করে দিন ইনভেস্টমেন্ট করলে এটা আপনার ফিউচারকে সিকিওর করবে, আপনার পরিবারের ভবিষ্যৎকেও এই সেভিংসটাই সেফ অ্যান্ড সিকিওর রাখবে। এবার দেখুন এফআইআই ডিআইএ ডাটা, আমরা একটা মানি কন্ট্রোলের ওয়েবসাইট থেকে চেক করে নিচ্ছি। দেখুন 17 তারিখে এফআইআই সেল করেছিল 3,694 কোটি টাকা, যেখানে ডিআইআই বাই করেছে 2,800 কোটি টাকা। আমি যেমন বলেছিলাম যে এফআইআই যেমন সেল করছে সেরকম ডিআইআই বাই করছে, নো প্রবলেম তাতে, কিন্তু ডিআইআই কতদিন বাই করবে? এফআইআইকেও ফাইনালি নেট সেলার হতে হবে, যেটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে দেখতে পাচ্ছি যে এফআইআই দেখুন এখানে 3600 কোটি টাকা সেল, 1800 কোটি টাকা সেল, 100 কোটি টাকার মাত্র বাইং করেছে, আবার 1600 কোটি টাকা সেল, 5,000 কোটি টাকা সেল 11 জুলাই করেছিল, তারপর 200 কোটি টাকার মাত্র বাইং। মানে বাইংয়ের ফিগারগুলো খুব ছোটো কিন্তু সেলিংয়ের ফিগারগুলো বড়। এই গোটা মাসে কিন্তু এফআইআই কন্টিনিউয়াসলি সেল করছে, প্রায় 17,000 কোটি টাকা সেল করেছে, যেখানে ডিআইআই 19,000 কোটি টাকায় বাই করেছে। এই ডিআইআই বাই করছে বলেই কিন্তু মার্কেটের মধ্যে স্ট্রেংথ এখন অবধি রয়েছে, মার্কেট খুব বেশি ফল করেনি। আর আগেকার দিনে যেমন এফআইআই একটু সেল করলেই মার্কেট পড়ে যেত, সেই সিচুয়েশন এখন আর নেই, কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য ডিআইআইয়ের ভূমিকা কিন্তু অতি আবশ্যক। আর এখন যদি আর্নিংসের ডেটা দেখেন তাহলে দেখতে পাবেন যে লাস্ট কয়েকটা সিজনে 78টা কোম্পানি ভালো প্রফিট পাবলিশ করেছে, ভালো গ্রোথ পাবলিশ করেছে, 56টা কোম্পানি নেগেটিভ গ্রোথ পাবলিশ করেছে, আর 9টা কোম্পানি নিউট্রাল প্রফিট গ্রোথ পাবলিশ করেছে। আর যেটা এর আগের সপ্তাহে খুবই উইক দেখতে পাচ্ছিলাম সেটা একটু ইমপ্রুভ হয়েছে, অপারেটিং প্রফিট গ্রোথ 5.4% বেড়েছে, এবিটা মানে প্রফিটের গ্রোথ বেড়েছে 5.6%, আর রেভিনিউ মানে সেলস বেড়েছে 5%, যেটা কিন্তু আগের থেকে একটু বেটার, কিন্তু খুব একটা এখনও ভালো নয়। এই ফিগারটা যখন 10%-এর উপর আপনি দেখবেন যে প্রত্যেকটা পার্সেন্টেজ 10-এর উপরে চলে গেছে, তখন ভালো। এবার বিষয় হচ্ছে মার্কেটকে সাপোর্ট কিন্তু আর্নিংসই করবে, মার্কেট কিন্তু এমনি উপরে যাবে না। যখন কোম্পানির আর্নিংস ভালো পাবলিশ করতে লাগবে, যেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, অ্যাভারেজ কিংবা নর্মাল আর্নিংস পাবলিশ করছে, যেটা কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন হয় 5.4%, যেটা এখনও অবধি কিছুই নয়। আগের সপ্তাহে যেমন বলেছিলাম যে কিছুই নয়, সেরকম এখনও বলছে যে কিছুই নয়, এমন কিছুই নয়। 10%-এর উপরে হতেই হবে, 10%-এর উপরে যদি থাকে এবং তার যদি আরও বেশি হয় সেটা তো আরও ভালো। যদি আর্নিংস বেটার আসতে লাগে, যেটা কিনা আর্নিংস এখন আসতে লেগেছে, বিভিন্ন কোম্পানি আর্নিংস পাবলিশ করছে, তো অনেক কোম্পানি ফোরকাস্ট করছে যে আর্নিংস আবার খুব একটা ভালো আসবে না, কিন্তু আপনি দেখতে থাকুন অনেকটা ইম্প্রুভমেন্ট আমরা দেখছি আর্নিংসের মধ্যে।
তো আর্নিংস যদি বাড়ে তাহলে মার্কেটকে কিন্তু আর কেউ আটকাতে পারবে না। আর্নিংস বাড়লে মার্কেট কিন্তু তার পিছু পিছু উপরে যাবেই যাবে। যতই ডোনাল্ড ট্রাম্প কিছু না কিছু বলে দেখ, বেমরে দেখ বা কিছু করে দেখ, আর্নিংস বাড়লে মার্কেট উপরে যেতেই হবে। আর রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের সাথে ইন্ডিয়ান মিনিস্ট্রির কথা চলছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ার সাথে ডিল করে নেবো, যদি একটা ভালো ডিল হয়ে যায় যেটা মার্কেটের জন্য পজিটিভলি আমরা দেখবো। আর একই সিচুয়েশনের জন্য বারবার মার্কেট পড়বে না, আমি সেই একই জিনিস আপনাকে আবারও বললাম। তো চিন্তার কোনো কারণ নেই। আর মার্কেট যদি ফল করে তাহলে সেটাকে বাইং অপরচুনিটির দিকে দেখুন। সবসময় মনে রাখবেন যে বড় ইনভেস্টাররা মার্কেট ফলিংকে তাদের বাইং অপরচুনিটি হিসাবে মনে করে। দেখুন মার্কেট যদি ফল না করে তাহলে বড় ইনভেস্টাররা টাকা লাগাবে কখন? আর তারা চায় যে সস্তায় মার্কেট কখন আসছে তখন দেখতে। তাই সস্তায় মার্কেট হলে তারা প্রথম টাকা লাগাবে। তাই আপনারা যখন প্যানিক করবেন না যে মার্কেট যে পড়ছে, প্যানিক করছি, টেনশন হচ্ছে, তো এই প্যানিক তারা করবে না, তারা ওই সময় টাকা লাগাবে। সস্তায় মার্কেট পেলে তারা টাকা লাগাবে। আর আমরা রিটেল ইনভেস্টাররা কী করি, যে যখন মার্কেট সস্তা হচ্ছে, যখন মার্কেট পড়ে যাচ্ছে, তখন আমরা সব সেল করি, লসে বিচে চলে আসি, দিয়ে পরে দেখি যে আজ যা চোখের সামনে দিয়ে মার্কেট বাড়তে লাগলো। তো এই সিচুয়েশন প্রায়শই হয়েছে, আপনাদের সাথেও হয়েছে, আমার সাথেও হয়েছে। চিন্তার কোনো কারণে এরকম সিচুয়েশন বড় বড় ইনভেস্টারের সাথেও হয়। আর যখন অপরচুনিটি পাবেন সেটাকে গ্র্যাব করতে শিখুন। আমি যেমন আপনাদেরকে এর আগে একটা লং টার্মের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে আপনি মাল্টিব্যাগার স্টক খুঁজে পাবেন বা কীভাবে আপনি লং টার্মের জন্য স্টক খুঁজে পাবেন, তার একটা ক্রাইটেরিয়া আপনাকে দিয়েছিলাম, তার একটা স্ক্রিনারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেম প্রসেসে আপনি বেশ কিছু স্টক খুঁজে রাখুন, যদি মার্কেট ফল করে তাহলে সেখানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনি খুঁজুন। আর খুব তাড়াতাড়ি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে ভিডিও বানাতে চলেছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে ভিডিও বানানোর জন্য। তো ইন ডেপথ ফান্ডামেন্টাল নলেজ ওখানে দেওয়া থাকবে। আপনি ওই একটা ভিডিও দেখলে আর কারোর ভিডিও আপনাকে দেখার প্রয়োজন পড়বে না। আপনি খুব ইজি ওয়েতে, ইজি ল্যাঙ্গুয়েজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখে যাবেন। আর যারা বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব কঠিন, তাদেরকে ওই ভিডিওটা দেখার পর আপনি উত্তর দেবেন যে অ্যাকচুয়ালি কি কঠিন নাকি খুবই সহজ। তো আর কয়েকদিনের জন্য ওয়েট করে যান, খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসছে। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো ভিডিওর জন্য, যে আপনারা সাজেস্ট করতে চান যে এই ধরনের ভিডিও বানাও, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই করি, আপনাদের সমস্ত কমেন্ট পড়ি। যদি কোনো প্রবলেম থাকে সেটাকেও বোঝানোর চেষ্টা করি সেই কমেন্টের মধ্যেই। তো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও লাইক করতে ভুলবেন না। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ডিসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে এখনও অব্দি অ্যাঞ্জেলো ওয়ানের লিঙ্ক ওপেন করেনি, তাদেরকে বলবো এখনই যান, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন, ফ্রিতে অ্যাকাউন্ট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ওপেন করে কিন্তু একদম বসে থাকবেন না, সেই অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্টমেন্ট করুন। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করানো, আপনার ফিউচারকে সিকিউর করানো। তাই আজই যান, ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন। মিনিমাম 500 টাকা থেকে হলেও শুরু করুন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।